হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশের দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য 19 থেকে 61 পৃষ্ঠায় যত রকমের প্রশ্ন রয়েছে এবং পরীক্ষায় যত রকমের প্রশ্ন থাকবে, এমসিকিউ, শর্ট কোশ্চেন, সমস্ত রকমের প্রশ্নপত্র আমি আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই খাতা, পেন, পেপার নিয়ে বসবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে রাখবে। এখানকার প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে যে সমস্ত প্রশ্ন করিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি সমস্ত বইটা খুঁটিয়ে পড়ে নিজে নোট বানিয়েছি তোমাদের জন্য। এর আগে আমি মানবদেহ অধ্যায় 1 থেকে 18 পৃষ্ঠায় যত রকমের প্রশ্ন আছে সমস্তটা আমি আলোচনা করেছি। তার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা যারা দেখোনি পারলে দেখে নিও। চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। 1 নাম্বার, সিমেন্ট প্রথম তৈরি হয়েছে কত বছর আগে? উত্তর, প্রায় 200 বছর আগে সিমেন্ট তৈরি হয়। 2 নাম্বার, লেন্স দিয়ে কি করা যায়? উত্তর, লেন্স বা আতশকাচ দিয়ে কোনো জিনিসকে বড় করে দেখানো যায়, অর্থাৎ কোনো ছোট জিনিস লেন্সের সাহায্যে সেটাকে বড় দেখায়, সেটা হচ্ছে আতশকাচ বা লেন্স। লেন্সকে বাংলায় কি বলে? লেন্সকে বাংলায় আতশকাচ বলে, যেটা বললাম। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, এদেশে প্রথম সিমেন্ট তৈরি হয়েছে কত বছর আগে? উত্তর, প্রায় 120 বছর আগে সিমেন্ট তৈরি হয় আমাদের দেশে, অর্থাৎ ভারতবর্ষে। 5 নম্বর, কোন মাটিতে কাদার ভাগ বেশি থাকে? উত্তর, এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে। ঠিক আছে। 6 নম্বর দেখো, কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান থাকে? উত্তর, দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান থাকে। তার কারণ বালি যে পরিমাণ থাকে কাদার পরিমাণ ঠিক একই পরিমাণ থাকে, তাই বলছে দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান থাকে। 7 নম্বর, কোন মাটিতে বালির ভাগ বেশি থাকে? উত্তর, বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে। দেখো 8 নম্বর কি বলছে, কয়েকটি জৈব পদার্থের নাম লেখো বা নাম কি? উত্তর, গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি, যে শাকসবজি যেগুলো কেটে রাখে সেগুলোর হচ্ছে পচা জিনিস, এগুলো হচ্ছে কি জৈব পদার্থ। 9, মাটির সজীব জৈব উপাদান কি? উত্তর, মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। কেঁচো মাটির সজীব জৈব উপাদান। ঠিক আছে, প্রত্যেককেই নোট ডাউন করবে আমার সঙ্গে সঙ্গে। 10 নম্বর, 10, মাটির সজীব জৈব উপাদান আমাদের কিভাবে উপকার করে? মাটির সজীব জৈব উপাদান কেঁচো, এরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে। তার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ফসল ভালো হয়। ঠিক আছে। 11 নম্বর, মাটির কয়েকটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। আচ্ছা, অস্বাভাবিক উপাদান কেন বলছে? তার কারণ যে সমস্ত জিনিস মাটিতে ফেললেও কখনোই সেগুলো কি হয়, ক্ষয় হয়ে যায় না, মোটমাট সেগুলো কখনো মিশে যায় না মাটির সঙ্গে, মাটিকে দূষণ করে, সেগুলোকে বলা হয় অস্বাভাবিক উপাদান। মাটির অস্বাভাবিক উপাদানগুলি হলো পলিথিনের কুচি, দেখবে প্লাস্টিক মাটিতে ফেললে কখনোই সেটা ক্ষয় হয়ে যায় না, তো পচে যায় না। অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের শীট ইত্যাদি। 12, মাটির কয়েকটি ক্ষতিকর উপাদানের নাম লেখো। ঠিক আছে, তাহলে মাটির কয়েকটি ক্ষতিকর উপাদান কি? পলিথিন, প্লাস্টিক। 13, কয়েকটি সারের নাম বলো। উত্তর, ফসফেট, নাইট্রোজেন সার, কম্পোস্ট সার ইত্যাদি কয়েকটি সারের নাম। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট 14 নাম্বার, একটি জৈব সারের নাম লেখো। উত্তর, কম্পোস্ট সার একটি জৈব সার। 16 নাম্বার, বীজতলা কাকে বলে? উত্তর, চাষের সময় প্রথমে জমির ছোট একটা জায়গায় ধান ছড়াতে হয়, তাকে বীজতলা বলে। 17 নম্বর, রোয়া কি? উত্তর, বীজ ধানের চারাগুলিকে সারি সারিভাবে বসানোকে রোয়া বলে। আরেকবার বলছি, বীজ ধানের চারাগুলিকে সারি সারিভাবে বসানোকে রোয়া বলে। 18 নম্বর, বীজ ধান মানে কি? উত্তর, বীজতলায় যে ছোট ছোট ধানের চারা গাছ জন্মায়
সেগুলিকে বীজ ধান বলা হয়ে থাকে। 19 নম্বর কি বলছে, ধান রোয়ার জন্য কি ধরনের মাটি উপযুক্ত? উত্তর, যে মাটিতে সহজেই কাদা হয় এবং যে মাটিতে সহজেই জল জমে সেই মাটিতে ধান রোয়ার খুব ভালো হয়, তাই এ ধরনের মাটি ধান রোয়ার জন্য উপযুক্ত। 20 নম্বর দেখো কি বলছে, ভূমিক্ষয় কি? উত্তর, মাটির ক্ষয় হয়ে যাওয়াকে মাটির ক্ষয় বলে, অর্থাৎ মাটি সরে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায়, একে ভূমিক্ষয় বলা হয়। ঠিক আছে। 21 নম্বর, এই ভূমিক্ষয়ের কারণগুলি কি কি আমরা এবার আলোচনা করব। তোমরা প্রত্যেককেই নোট ডাউন করবে, বারবার বলছি। দেখো 21 নম্বরে কি বলছে, ভূমিক্ষয়ের কারণগুলি লেখো। উত্তর, ভূমিক্ষয়ের কারণগুলি হলো: 1. বৃষ্টির কারণে ভূমিক্ষয় হয়। 2. গাছপালা না কাটলে ভূমিক্ষয় হয়। 3. উপরের মাটির সাথে নিচের মাটির যোগ না থাকলে ভূমিক্ষয় হয়। সরি, এখানে যোগসূত্র হবে, ঠিক আছে, যোগ সূত্র। নেক্সট, 4. মাটিতে প্লাস্টিক পলিথিন থাকলে ভূমিক্ষয়ের সম্ভাবনা বেড়ে যায়। 5. গাছপালা কেটে ফেললে ভূমিক্ষয় হয়। 6. অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিক্ষয় হয়। 22 নম্বর দেখো, ঝোড়া কি? উত্তর, পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে ঝোড়া বলে। কি বলে? পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে ঝোড়া বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, প্রত্যেকটাই পড়বে খুব ভালো করে। 24 নম্বর, বাওর কাকে বলে? উত্তর, নদীর বাঁকে খানিকটা জায়গায় নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, এগুলিকে বাওর বলা হয়। অর্থাৎ নদীর পাড়ে দেখবা অনেক সময় কি হয়, খানিকটা জায়গায় জলাভূমি তৈরি হয় নদীর আশেপাশে, সেই জায়গাগুলিকে বলা হয় বাওর। 25 নাম্বার, দুধ থেকে ছানা তৈরি হয় কিভাবে? উত্তর, দুধে কয়েক ফোঁটা লেবুর রস দিলে রাসায়নিক বিক্রিয়ার ফলে দুধ ফেটে যায় এবং ছানা তৈরি হয়। 26 নাম্বার, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? উত্তর, পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞাগুলি জারি রাখা উচিত তা নিম্নরূপ: 1. পুকুরে বাড়ির ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। 2. বাসন মাজা, পলিথিন ইত্যাদি পুকুরে ফেলা বন্ধ করতে হবে। 3. পুকুরে গবাদি পশু স্নান করা, মলমূত্র পরিত্যাগ করা বন্ধ করতে হবে। 4. রাসায়নিক কীটনাশক মিশ্রিত জল পুকুরে যাতে প্রবেশ না করতে পারে তার ব্যবস্থা করতে হবে। 27 নম্বর দেখো কি বলছে, কোন কোন পদ্ধতিতে জল শোধন করা যেতে পারে? উত্তর, দুটি পদ্ধতির সাহায্যে জল শোধন করা যায়, যথা প্রাকৃতিক পদ্ধতি, 2 রাসায়নিক পদ্ধতি। পরের প্রশ্ন 28 নম্বর, বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজ করতে পারো তা লেখো। উত্তর, গৃহস্থালির বিভিন্ন কাজ যেমন বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করার কাজে ব্যবহার করা যায়। এছাড়াও এই জলকে পরিশ্রুত করে পানীয় জল হিসাবে ব্যবহার করা যেতে পারে। 2. কৃষিক্ষেত্রে এই জল ব্যবহার করা যায়। 3. বৃষ্টির জল সঞ্চয় করে গবাদি পশু পালনে ব্যবহার করা যেতে পারে, গবাদি পশুর খাবারে। গোড় কি? উত্তর, জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো মতো যে জন্তু দেখা যায় তাকে গোড় বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে কোশ্চেনটা। নেক্সট 30 নাম্বার দেখো, কলকাতার ঢাল কোন দিকে? উত্তর, কলকাতার ঢাল পূর্ব দিকে। 31 নাম্বার, ভারতীয় বাইসন কাকে বলে? উত্তর, গোড়কে ভারতীয় বাইসন বলে। 32 নম্বর প্রশ্ন দেখো, কয়েকটি গৃহপালিত পশুর নাম বলো, এদের কি কাজে ব্যবহার করা যায়? উত্তর, গৃহপালিত পশু গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এদের চাষের কাজে এবং যানবাহন হিসাবে ব্যবহার করা হয়। 33 নম্বর প্রশ্ন দেখো কি বলছে,
কয়েকটি বন্য পশুর নাম লেখো। উত্তর, বন্য পশু বাঘ, সিংহ, হাতি, ভল্লুক, সাপ ইত্যাদি। 34 নম্বর দেখো কি বলছে, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর, যে সকল প্রাণীদের মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, গরু, ছাগল, পাখি ইত্যাদি। 35 নম্বর প্রশ্ন কি বলছে, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর, যে সকল প্রাণীদের মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন শামুক, কেঁচো, প্রজাপতি, মাছি, মশা। 36 নম্বর প্রশ্ন কি দেখো, চিংড়ি কি? উত্তর, চিংড়ি হলো জলের পোকা, একটি অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ি মাছ নয়। পরীক্ষায় আসতে পারে চিংড়ি কি মাছ? চিংড়ি মাছ নয়। 37 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, আকর্ষ কি? উত্তর, কুমড়ো, মটর প্রভৃতি লতানো গাছের সুতোর মতো অংশগুলিকে আকর্ষ বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। 38 নাম্বার, ঝুড়িমূল কি? উত্তর, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের ডালপালা ভর দেওয়ার জন্য ওই গাছগুলির ডাল থেকে এক ধরনের মূল মাটিতে নেমে আসে, এগুলিকে ঝুড়িমূল বলে। কি বললাম আরেকবার বলছি, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের ডালপালা ভর দেওয়ার জন্য ওই গাছগুলির ডাল থেকে এক ধরনের মূল মাটিতে নেমে আসে, এগুলিকে ঝুড়িমূল বলে। দেখো 39 নম্বর প্রশ্ন, বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা কি করে? উত্তর, বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা তাদের ডিমগুলি মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো নিরাপদ স্থানে নিয়ে যায়। ঠিক আছে, প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। 40 নম্বর প্রশ্ন, কয়েকটি শিকারী মাছের নাম লেখো। উত্তর, শাল, শোল, চ্যাং, ল্যাটা মাছ ইত্যাদি শিকারী মাছ। 42 নাম্বার, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর, পুঁটি, মোরলাস মাছ, বেলে মাছ, খলসে মাছ ইত্যাদি লুপ্তপ্রায় মাছ। লুপ্তপ্রায় বলতে এই মাছগুলোকে এখন খুব কম পরিমাণে দেখা যায়, প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। 42 নাম্বার, কয়েকটি ঔষধি গাছের নাম লেখো। উত্তর, সর্পগন্ধা, শিংকোনা, মেহেন্দি, মুক্তঝুরি, তুলসী প্রভৃতি কি হয়, নিম, এগুলো ঔষধি গাছের নাম। ঠিক আছে। 43 অর্থাৎ 43 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসবেই। উত্তর, আমাদের চারপাশে যে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখা যায় সেগুলিকে জীব বৈচিত্র্য বলা হয়। সো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তবু বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ এভরিওয়ান।